সকল আইটেম প্রয়োজন আমরা প্রতিনিয়ত সেগুলো কিন্তু দেখে চলছি। এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করব আমরা। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি সেই জায়গাটাতে চলে যাই। আজকে আমরা প্রথমে দেখব জাস্ট আসসালামু আলাইকুম, ক্যান ইউ হেয়ার মি? ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? Okay, thank you. I will do your homework today because yesterday I haven't no enough time. For this reason I could not send you. আপনি যেটা পাঠিয়েছিলেন গতকাল আমি সময় পাইনি, এজন্য করে দেয়নি। আজকে ক্লাস শেষে আমি করে দিব এটা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিয়ে দিব ওইটা। আজকে আজকে আমি একটু পরে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ক্লাসটা করতে থাকি আমরা। আচ্ছা, ক্লাসটা করতে থাকি, হ্যাঁ ক্লাসটা করতে থাকি, তারপর অনেক প্রশ্ন নিব, কথা হবে। আচ্ছা, আমাদের বলা হচ্ছে যে ইউজ অফ রাইট ফর্মস অফ ভার্ব। দেখেন, আমরা ভার্বটা এত গুরুত্বপূর্ণ কেন বলি? কারণ আমি একটা ক্লাসে বলেছিলাম যে একটা ভার্ব হচ্ছে মানুষের ভিতরে যে রুহ থাকে, সোল বা আত্মা থাকে, ভার্বটাও কিন্তু ঠিক সেই রকম। তো এখানে ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, এইগুলা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কথা বলাটা আরো সহজ হয়ে যায়। আমরা কোন কোন জায়গায় ভার্বের ভুল করি সেই জায়গাটা আমরা একটু দেখবো আজকে। বাক্যের ভিতরে সাবজেক্ট, যদি সাবজেক্ট মানে কি বলেছিলাম, কর্তা, সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আমরা অনেকেই কিন্তু এটা জানি। কি বলেছি? বলেছি যে সাবজেক্ট অর্থাৎ কর্তা এ যদি একজন হয় এবং থার্ড পারসন হয়, আর ওই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কালে, যেমন আমি স্কুলে যাই, সে স্কুলে যায়, এরকম থাকে, তাহলে ভার্বের পরে এস বা ইএস দিতে হয়। কোন জায়গায় দিতে হয়? ভার্বের পরে এস বা ইএস। সে ভাত খায়, হি ইটস রাইস। সে নাচে, শি ডান্সেস। মুকুল গান গায়, মুকুল সিংস এ সং। লক্ষ্য করতে হবে উপরের বাক্যগুলোতে এখানে কি লিখেছি। হি, শি আর মুকুল। কি লিখেছি? হি, শি আর মুকুল, এরা প্রত্যেকেই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য কিন্তু এখানে ভার্বের পরে এস বা ইয়েস হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক বচন। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন হয়েও যদি প্লুরাল হয়, ব্যাপারটা বুঝতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন হয়েও প্লুরাল হয়, অনেক জায়গায় হয় না প্লুরাল? কোথায় বলেন তো? যেমন দে, দে কিন্তু থার্ড পারসন, আমরা অনেকেই কি এটা জানি? দে হচ্ছে থার্ড পারসন, কিন্তু এটা হচ্ছে থার্ড পারসনের প্লুরাল, বহু বচন। দে মানে হচ্ছে তারা, দে শব্দের অর্থ হচ্ছে তারা। এখানে দে কিন্তু প্লুরাল অথচ থার্ড পারসন। এখানে দেখেন দে ইটস হবে না। কেন হবে না? কারণ দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল। যদি সিঙ্গুলার হতো, হি, সে ভাত খায়, করিম ভাত খায়, রহিম ভাত খায়, আমির ভাইয়া ভাত খায়, তখন কি হতো? আমির ভাইয়া ইটস, ইটস রাইস, ভার্বের পরে এস হতো। কিন্তু এখানে যেহেতু প্লুরাল দে, এই জন্য দে ইট রাইস। হ্যাঁ, দেখেন মুকুল এবং মনির, দুই ভাই মুকুল এবং মনির, তারা গান গায়। কি হবে? মুকুল অ্যান্ড মনির। এখানে কিন্তু আর সিংস দিতে পারবো না, এখানে আমাকে সিং দিতে হবে। এখানে কি দিতে হবে? সিং। খুব সুন্দর একটা ক্লাস, ভালো করে খেয়াল করেন। এখানে সাবজেক্ট গুলো প্লুরাল, বহু বচন, এই জন্য ভার্বের পরে আমি এস বা ইএস দিতে পারবো না। এরপর দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যে সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয়, সুন্দর একটা কথা বলেছে, এটা কিন্তু আমরা আগে শুনিনি। বলছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য সাবজেক্ট থার্ড পারসন হলো, সিঙ্গুলার নাম্বার হলো, তাহলে বাক্যটি যদি নেগেটিভ হয় তখন কি করতে হবে? তাতে ডাজ নট ব্যবহৃত হয়। বাক্যটি কি হবে? নেগেটিভ, না বোধক। এবং ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হয় না। এবং ভার্বের সাথে কি হয় না? ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হয় না। যেমন দেখেন, নেগেটিভ মনে আছে তো? অবশ্যই মনে আছে। আমরা এই বাক্যগুলো একটু দেখবো যে কোথায় নেগেটিভ হচ্ছে। হি গোস টু স্কুল, এটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক। এটাকে যখন না বোধক করব তখন কি হয়? তখন হি ডাজ নট গো টু স্কুল। এই দেখেন, যেহেতু নেগেটিভ করেছি তখন কিন্তু ইয়েস বা ইয়েস থাকবে ভিন্ন রূপে। যেমন একটা জায়গায় বলেছিলাম না, হি ইটস রাইস, করিম ইটস রাইস, এখানে কিন্তু আমি নেগেটিভ করেছি, এই জন্য এখানে ডাজ নট হচ্ছে। হি ডাজ নট গো টু স্কুল, সেই স্কুলে যায় না, এটা নেগেটিভ। অ্যাফার্মেটিভে কি হবে? জলি সিংস এ সং। কি হবে? জলি সিংস এ সং। দেখেন, এই যে জলি একটা গান গায়, এখানে কিন্তু জলি থার্ড পারসন, এই জন্য এখানে এস হয়েছে। কিন্তু যদি বলি জলি গান গায় না,
তখন হবে জলি ডাজ নট, তখন কি হবে? জলি ডাজ নট, হ্যাঁ, সিং এ সং। জলি গান গায় না, জলি ডাজ নট সিং এ সং। হুম। তাহলে মনে রাখতে হবে অ্যাফার্মেটিভ হলে ভার্বের পরে ইয়েস বা ইয়েস হয়। হুম। অ্যাফার্মেটিভ হলে কি হয়? ভার্বের পরে ইয়েস। আর নেগেটিভ হলে এখানে ডাজ নট বসাতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয় তাহলে কি বসাতে হবে? তাহলে ডাজ নট বসাতে হবে। হুম। আমি এতটুকু কিন্তু সুন্দর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি, আমরা কি কেউ বুঝিনি এমন কেউ আছি? একটু কথা বলবো। ইয়াসিন ভাইয়া বুঝতে পেরেছেন? খুব ভালোভাবে বুঝবেন, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের লাইফে কাজে লাগবে। যখন আপনি নির্ভুলভাবে কথা বলতে যাবেন বা লিখতে যাবেন, তখন এই জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, আপনি লিখতে পারবেন, পড়তে পারবেন, বলতে পারবেন নির্ভুলভাবে। বলছে পাস্ট অফ ফিউচার টেন্স হলে, পাস্ট অর ফিউচার, সরি, পাস্ট অর ফিউচার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। এই যে ভার্বের পরে এস বা ইয়েস যুক্ত হয়, এইটা 12টা টেন্সের ভিতরে মাত্র একটি টেন্সে ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে এস বা ইএস হবে, আর কোথাও কিন্তু হবে না। তাই বলছে পাস্ট অথবা ফিউচার, অতীতকাল বা ভবিষ্যৎকালে সাবজেক্ট বা টেন্স যাই হোক, ভার্বের পরে কিন্তু এস বা ইএস যুক্ত হবে না। ভার্বের পরে কিন্তু এস বা ইএস যুক্ত হবে না। সেক্ষেত্রে সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসবে। হুম। স্ট্রাকচার অনুসারে ভার্ব বসবে, কেমন দেখেন, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। হ্যাঁ, এই যে কথাগুলো আমি পড়লাম, কি বলছি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এর সাথে কোনো কিছু যোগ হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন দেখেন, তোমার কাজটি করা উচিত, এখানে আমি আপনাদের একজনকে বললাম যে আমি যে পড়াগুলা দিচ্ছি এই পড়াগুলো আপনাদের রেডি করা উচিত। কি বলবেন? ইউ শুড ডু দা ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। ইউ শুড প্রিপেয়ার ইওর হোমওয়ার্ক, কি বললাম? ইউ শুড প্রিপেয়ার ইওর হোমওয়ার্ক, তোমার অবশ্যই তোমার কাজটা করা উচিত। তোমাকে অবশ্যই নাচতে হবে। আপনি, একটা মেয়ে নাচতে পারে আপনি জানেন, তো তাকে আপনি বলছেন যে আজকে আমার সামনে অবশ্যই তোমাকে নাচতে হবে, ইউ মাস্ট ডান্স। দেখেন, এই মাস্ট মানে হচ্ছে যখন জোর প্রয়োগ করা হয় তখন মাস্ট ব্যবহার করা হয়, ইউ মাস্ট ডান্স, তুমি অবশ্যই নাচবে। হুম। এখানে সেই বিষয়টা নিয়েই মূলত কথা বলা হয়েছে। এরপর দেখেন, এইটা একটু পড়াই, সুন্দর একটা কথা বলেছে এখানে টেন্সের ভিতরে। অনেকক্ষণ ধরে একটি কাজ চলছে, এরূপ বুঝালে ফর, মনে রাখবেন ফর কোথায় বসে? আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে ফরের ব্যবহারটা ভালো করে বুঝতে পারি না। তো বলছে অনেকক্ষণ ধরে চলছে এরূপ বুঝাতে ফর, এবং অনেকক্ষণ আগের কোনো একটি মুহূর্ত থেকে একটি কাজ চলছে এই অর্থ সিন্স ব্যবহৃত হয়। কি বলছে? বলছে অনেকক্ষণ আগের কোনো একটি মুহূর্ত থেকে একটি কাজ চলছে এই অর্থে সিন্স ব্যবহার করা হয়। তার পূর্ববর্তী ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি ভার্ব না থাকে, কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তার পূর্বে হ্যাভ বিন বা হ্যাজ বিন। অর্থাৎ আমি এক কথায় বুঝাই দেই, কোথায় ফর বসে আর কোথায় সিন্স বসে, কোথায় ফর বসে আর কোথায় সিন্স বসে। বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যে কোনো প্রেজেন্ট, তিনটা টেন্সের যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তিনটা টেন্সের যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি যাবত বা ধরে থাকে বাংলায়, তাহলে ফর দিবেন। আর যদি হইতে, থেকে, চেয়ে, হইতে, থেকে, চেয়ে, এই তিনটা থাকে, তাহলে সিন্স বসে। যেমন যদি বলি আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এখানে কি সিন্স হবে না ফর হবে বলেন তো? আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, ধন্যবাদ। আর যদি বলা হয়, এখানে বলেছি হইতে, থেকে, চেয়ে, যদি বলা হয় আমরা 2010 সাল হইতে এই বাড়িতে বসবাস করিতেছি, এখানে কি সিন্স হবে না ফর হবে? দুই, হ্যাঁ, হইতে, থেকে, চেয়ে, তাহলে সিন্স হবে। হ্যাঁ, অনেক সময় বা মনে রাখবেন হতে, থেকে, চেয়ে, এমনটা থাকলে সেখানে
সিন্স বসবে। সিন্স এবং ফর, এই বিষয়গুলো একটু মনে রাখবেন। দেখেন এখানে লিখেছি, এই যে একটা দিয়েছি, এটা একটা কারেক্ট বাক্য, সঠিক একটা সেন্টেন্স এখানে লিখেছি। হি হ্যাজ বিন ইল ফর 2 মান্থস, অর্থাৎ সে 2 মাস ধরে অসুস্থ। অর্থাৎ সে 2 মাস ধরে অসুস্থতায় ভুগছে, অসুস্থ, অসুস্থ হয়ে বিছানায় রয়েছে, অর্থাৎ হি হ্যাজ বিন ইল। এই হ্যাজ বিন এর ব্যবহারটা কি, এটা আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি। ইয়াসিন ভাই বলতে পারবেন এখানে হ্যাজ বিনটা কেন হলো, এই সম্পর্কে কিছু একটু বলতে হবে আপনাকে। এর বাংলাটা কি হ্যাজ বিন? হুম। ফার্স্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হুম। তারপরে এখানে জি আছে, এই কারণে হ্যাজ দিয়ে হুম। হ্যাজ বিন। হুম। ধন্যবাদ, ঠিক বলেছেন। এখানে এই বিনটা কিন্তু বি ভার্বের ভি 3 ফর্ম। এই বিনটা হচ্ছে বি ভার্বের ভি 3 ফর্ম, অর্থাৎ বি মানে তো হওয়া, আমরা সবাই জানি। আর এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম গুলো ওয়াজ আর, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি ডাবল এন। অর্থাৎ হইয়াছে, হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ হয়েছে, বা সাধু ভাষায় যদি বলি হইয়াছে, হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ হইয়াছে ফর 2 মান্থস, অর্থাৎ 2 মাস ধরে, 2 মাস হয়ে গেল সে অসুস্থ হয়েছে। আরেকটা দেখেন, স্যার, বলেন। স্যার বিনটা তিনটা ভাগ দিয়ে মানে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, বিনটা আমি আরো ভালো করে বুঝাই দেই। ধন্যবাদ, এইখানে আমি তিনটা বুঝাই। হ্যাঁ, 3টা ভার্ব দিয়ে, হ্যাঁ 3টা ভার্ব দিয়ে আমি 3টা তাহলে বাক্য করে দেই। যেমন আমি এখানে লিখবো প্রথমে, এখানে আমি একটা বাক্য লিখে খেয়াল করব। যেমন আমরা ই এ টি, ইট, তারপরে এর ভি 2 কি হয়, ইট ভার্বের ভি 2 হচ্ছে এট, এ টি ই, এক। এট। এটা হচ্ছে এট উচ্চারণ করব, এট, ইট এট। আর এর ভি 3 হচ্ছে ইটেন, ই এ টি ই এন। আমরা এটা কিন্তু 3টা ইট ভার্বের 3টা ফর্ম পেয়ে গেলাম, ইট এট ইটেন, ইট এট ইটেন। ইট ভার্বের 3টা ফর্ম পেয়েছি না? এখন আমরা দেখেন এই বি ভার্বেরও 3টা ফর্ম আছে। এখানে এই বিনটা দেখে আমরা বুঝতে পারি না যে বিনটা কোন জায়গা থেকে এসেছে। তো এই বি ভার্বের মূল হচ্ছে বি, এটা হচ্ছে মূল ক্রিয়া। আর এই বি ভার্বের, যেমন ইট ভার্বের ইট নিজেই প্রেজেন্ট ফর্ম, খুব ভালো করে লক্ষ্য করেন। আর বি ভার্বের 3টা প্রেজেন্ট ফর্ম, কয়টা বলেন? 3টা। অ্যাম, ইজ, এ আর ই, আর, অ্যাম ইজ আর, এই 3টা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। মনে রাখবেন, অ্যাম ইজ আর কোন জায়গা থেকে এসেছে, বি ভার্বের ভিতরে থেকে এসেছে। তাহলে এই ইট যেমন, আর এই 4টা মনে করবেন ঠিক তেমন, এই 4টা জিনিস বি, অ্যাম ইজ আর। তাহলে এই ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম নিজেই সে ইট, ভি 1। আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর। এইবার লক্ষ্য করি, যেমন ইট ভার্বের পাস্ট ফর্ম ছিল এট, মনে আছে? ইট ভার্বের পাস্ট ফর্ম কি ছিল? এট। এখানে দেখব এই বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে WAS, অজ, WERE, ওয়ার। এই বি ভার্বের, সরি, WERE, এখানে বললাম যে বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে অজয়ের। যেমন দেখেন, এই ইট ভার্বের পাস্ট ফর্ম কি ছিল? এট। ইট ভার্বের পাস্ট ফর্ম কি ছিল বলেন? এট। হ্যাঁ। আর এই বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে অজয়ের। আর এই বি ভার্বের ভি 3 কি ছিল? ইটেন। বি ভার্বের ভি 3 কি ছিল? ইটেন। আর এই ইট ভার্বের ভি 3 ছিল ইটেন, ইট এট ইটেন। আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম অজয়ের। আর এর নিশ্চয়ই এই যে যেমন ইট ভার্বের ভি 3 ইটেন, আর এই বি ভার্বের ভি 3 হচ্ছে বিন, BEEN। এবার কি কিছুটা হলো বুঝতে পেরেছেন? বি ভার্বের ভি 3 হচ্ছে, হ্যাঁ বলেন। স্যার, ভি 2 এই যে দেখালাম অজয়ের, বি ভার্বের ভি 2 অজয়ের। স্যার হ্যাঁ অজয়ের, দুইটাই হবে, অজ এবং অয়ার। বি ভার্বের, এই যে বি ভার্বের ভি 1, বি ভার্বের ভি 1 হচ্ছে বি স্বয়ং নিজে এবং অ্যামিজার। আর এখানে ইট ভার্বের ভি 2 যেমন এট, এখানে বি ভার্বের ভি 2 হচ্ছে অজয়ের। আর ইট ভার্বের ভি 3 যেমন ইটেন, আর বি ভার্বের ভি 3 হচ্ছে বিন। এই বিন শব্দটার, মানে যে কোনো ভার্বের
V3 ফর্মের বাংলা অর্থ হচ্ছে হইয়াছে বা করিয়াছে বা গিয়েছে বা থেকেছে, একটা ইয়াসি ইয়াসও থাকবে, অর্থাৎ কাজটি করা হয়েছে, এমন একটা বাংলা অর্থ দেয়। যেমন যদি বলা হয় এই ইটেন দিয়ে যদি একটা বাক্য বলেন, তো ইটেন দিয়ে একটা বাক্য করি আমরা, ইট এট ইটেন, এটা দিয়ে আমরা যদি একটা বাক্য করি কেমন হয়? আই হ্যাভ ইটেন রাইস। কি হবে? আই হ্যাভ ইটেন রাইস, ইটেন রাইস। এর, হ্যাঁ, এর আমি ভাত খেয়েছি, ধন্যবাদ। তাহলে এর বাংলা অর্থ কি? আমি ভাত খেয়েছি। আর এই যে বাক্যটা লিখেছি, এইবার আমরা জায়গায় চলে যাই। হি হ্যাজ বিন ইল ফর 2 মান্থস, একটু উপরে দেখেন এই যে বাক্যটা, হি হ্যাজ বিন ইল ফর 2 মান্থস। এই হ্যাজ বিন, এখানে বিনটাও কিন্তু বি ভার্বের V3। আপনি আরো একটা বিষয় দেখে চিনতে পারবেন যে এইটা বি ভার্বের V3। কোন বিষয়টা দেখে আপনি চিনতে পারবেন এটা বি ভার্বের V3? সেই বিষয়টা আমি আপনাকে একটু দেখাই। যেমন দেখেন, এই যে লেখাটা আমি লিখলাম, তাই না, একটু কালার করি। লেখাটা কি লিখেছি? হি হ্যাজ বিন ইল ফর 2 মান্থস। এখানে বিনটা যে V3, এটা আপনি কোন চিহ্ন দেখে বুঝবেন? দেখেন এই বিন, বিন শব্দের বাম পাশে কি আছে? হ্যাজ আছে না? হ্যাজ। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে যে কোনো ভার্ব বসলে সেটা V3 হয়। তাহলে অটোমেটিকলি কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি, যেহেতু এখানে হ্যাজ আছে, হ্যাজ এর পরে বিন বসেছে, অর্থাৎ এখানে বিনটা হচ্ছে V3। আর ইউ ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন আমি আবার বুঝাবো। যেমন এখানে হ্যাজ বসেছে। হ্যাঁ বলেন। মানে এটা তো তিনটা হ্যাঁ, অর্থ আছে, হ্যাঁ, বি। হ্যাঁ, হ্যাঁ। না, এই যে বি, বিটা তো প্রেজেন্ট ফর্ম, বিটা আপনি বাদ দিয়ে দেন। এই বিন শিখালাম, আরেকটা আপনাকে এখানে শিখাতে পারি, সেটা হচ্ছে বিং। বি ই আই এন জি। দেখেন এগুলো আমি বহুবার দেখিয়েছি, যদি মনে না থাকে আমি আবারও দেখাচ্ছি, সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন, হ্যাঁ। এই যে দেখেন এখানে কি লিখেছি, এবার লিখেছি বিং। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বিং। বা এটাকে আপনি কন্টিনিউয়াস ফর্মও ধরতে পারেন, বিং। হুম, বিং। কি লিখেছি? এটা উচ্চারণ হবে বয়রস্বী অনুস্বর, বিং। হুম। আরেকটা লিখেছি, প্রথমটা এই যে কেবল এতক্ষণ বুঝালাম, সেটা ছিল বিন, বি ভার্বের V3। আর এই বিংটা হচ্ছে ভার্বের পর আইএনজি দিতে হয়। যেমন এখানে মনে করেন এই যে ইট এট ইটেন, এখানে আরো কয়েকটা ফর্ম লেখা যায়। কি বলেন তো? ইট এট ইটেন এর আইএনজি ফর্ম লেখা যায়, প্রেজেন্ট পার্টিসিপল যেটাকে বলা হয় ইটিং, IATING। কি লেখা যায় এখানে? এই কন্টিনিউয়াস ফর্ম, ইট মানে খাওয়া, এট খেয়েছিলাম, ইটেন খেয়েছি, আর ইটিং মানে খাচ্ছি। কখন কাজে লাগে? যখন আপনাকে যদি বলি যে বলেন তো আমি ভাত খাচ্ছি, কি হয়? আই অ্যাম ইটিং রাইস। কি হয়? আই অ্যাম ইটিং রাইস। তো এখানে বিং মানে হচ্ছে, এই বি মানে হওয়া না? এই যে দেখেন এখানে মূল ক্রিয়া কি লিখেছিলাম, এই যে বি, বি মানে তো হওয়া। বি মানে কি বলেছিলাম? বি মানে হচ্ছে হওয়া। হুম। এই বি শব্দের অর্থ হচ্ছে হওয়া। তো এখানে এই বিং মানে হচ্ছে হচ্ছে, বি মানে যদি হওয়া হয়, বিং মানে, বিং শব্দের অর্থ হচ্ছে হচ্ছে। যেমন হচ্ছে বা হচ্ছি। যদি বলা হয় আমি একজন ডাক্তার হচ্ছি, মনে করেন আপনি এমবিবিএস কোর্সে, ডাক্তারি যে কোর্স এমবিবিএস বলা হয়, ডাক্তারি কোর্সে আপনি ভর্তি হয়েছেন। তো বলা হচ্ছে যে আমি ডাক্তার হচ্ছি, এর ইংলিশ কি হবে বলেন? আই অ্যাম বিং এ ডক্টর। আই অ্যাম বিং এ ডক্টর। এখানে অ্যাম কেন দিলেন? কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, তাই অ্যাম দিয়েছেন। আর এখানে কি হবে? আই অ্যাম বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছি। আই অ্যাম বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছি। সে একজন ডাক্তার হচ্ছে, হি ইজ বিং এ ডক্টর। এই বিংটা হচ্ছে, যেমন এখানে ইট ভার্ব, এটা বেস ফর্ম কি ছিল? এই যে দেখেন ইট। আর এর আইএনজি ফর্ম কি হয়েছে? ইটের পরে আইএনজি যোগ করেছেন, ইটিং। এখানে বি ভার্বের পরে আইএনজি যুক্ত করেছেন, বিং। এটা এখানে লিখি BEING। এটা হচ্ছে বিং। এবার বুঝতে পেরেছেন? এই বিনটা হচ্ছে বি ভার্বের V3। বিন, BEEN, এটা V3। আর BEING, এইটা হচ্ছে ভার্বের পর আইএনজি। যেমন ইট ভার্বের পর আইএনজি দিয়েছে, সেরকম। যাক, সমস্যাটা মোটামুটি বুঝতে পেরেছেন। বি টু আগে। না, 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 V2 ভাববেন না, আচ্ছা। V2 বি ভার্বের V2। বি ভার্বের V2 হচ্ছে অজয়ের। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় এভাবে ক্লিয়ারলি জানবেন, দেখবেন নিজের কাছেও খুব ভালো লাগবে। আচ্ছা যাক, তারপর আমরা অনেক রুল দেখি, দেখছেন একটা রুল শিখাতে গিয়ে কত সময় নষ্ট করতে হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এরকমই।
কিন্তু অনেকে কি করে জানেন, এইভাবে আপনাকে বুঝাবে না, এইভাবে না বুঝিয়ে ওখানে যে কোনো একটা বিষয় বলে ওটা স্কিপ করে চলে যাবে অন্য অধ্যায়ে। কিন্তু এই কারেক্ট জিনিসগুলো, একেবারে শিকড়ের যে কথাগুলা, কোর যে জিনিসগুলা, এগুলা না জানলে গ্রামারটা ভালোভাবে শেখা যায় না, কথা বলা যায় না। আপনাকে কেউ যদি প্রশ্ন করে যেখানে বিং এবং বিন দুইটার অর্থ কি, এই দুইটার কিন্তু দুই রকম অর্থ, এর আরো ডিটেলস অর্থ আমরা পরে পড়বো। আচ্ছা, পরে আমরা দেখি, বলা হচ্ছে, দেখেন, অতীতকালে সম্ভাবনা প্রকাশ করতে হয় এমন ঘটনা বোঝাতে, অতীতকালে সম্ভাবনা প্রকাশ করতে হয় এমন ঘটনা বলা যে বোঝালে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল শব্দের অর্থ কিন্তু ভি থ্রি, মনে রাখবেন। পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্বের ভি থ্রি। যেমন, তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি পরীক্ষায় ফেল করতাম। ইফ ইউ হ্যাড নট হেল্পড মি আই উড হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম। অতীতকালে কোনো কাজ ঘটেছে এরূপ নিশ্চিত অনুমান বোঝাতে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখেন, রুলগুলো কিন্তু খুব দামি, খুব মনোযোগ দিয়ে দেখবো আমরা। কি বলা হচ্ছে, অতীতকালে কোনো কাজ ঘটেছে এরূপ নিশ্চিত করতে, নিশ্চিত অনুমান বোঝাতে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। যেমন, হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে যায়নি। হি মাস্ট হ্যাভ বিন, এই দেখেন, হি মাস্ট হ্যাভ বিন ইল, সে গতকাল যেহেতু স্কুলে যায়নি, সে অবশ্যই অসুস্থ হইয়া আছে। এই দেখেন, হি মাস্ট হ্যাভ বিন, এই মাস্ট মানে কি বলেছি, যখন অবশ্যই কোনো একটা কথা হবে। যেমন আপনি বলছেন, স্যার আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করব, স্যার আমি অবশ্যই আপনার টাকাটা দিব, স্যার অবশ্যই আমি আপনার সাথে দেখা করব, স্যার অবশ্যই আপনি দাওয়াত করলে আমি যাব। তাহলে এটা কি হবে, এখানে আপনাকে মাস্ট ব্যবহার করতে হবে। মনে রাখবেন, মডাল ভার্বের ভিতরে মাস্ট ভার্বটা ব্যবহার করা হয় যখন অবশ্যই কোনো একটা কাজ করা হবে। হুম, অবশ্যই করা হবে, অবশ্যই খাওয়া হবে, এক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, জাস্ট ওয়েট, বিদ্যুৎ চলে গিয়েছে, আমি একটু ওয়াইফাই লাইনটা কানেকশন করে নিই, 1 মিনিট একটু ওয়েট করেন। ওকে, জাস্ট ওয়েট। আচ্ছা, তাহলে কি বলছিলাম, বলছি যে এখানে অতীতকালের কোনো ঘটনা বা কাজ নিশ্চিত করতে অনুমান, সেখানে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আচ্ছা, তারপর আর একটু দেখি আমরা। দেখেন, এগুলো আমরা নিজেরা করব। সাবজেক্ট যদি, কি বলছে, সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং উক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তবে ভার্বের সহিত এস বা ইএস বসে। এই বাক্যগুলো একটু পড়ে পড়ে করতে হবে। আমরা একটু চেষ্টা করি। এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, খুব ইজি। কি হয় দেখেন তো, দি বয় গো টু স্কুল রেগুলারলি, গো তে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এটা কিভাবে করব? গো কে আমরা অন্য কিছু করতে পারি? প্রথম, হ্যাঁ, হ্যাঁ, এই যে প্রথম বাক্যটা, দা বয় গো টু স্কুল রেগুলারলি, এই যে বাক্যটা করেছি, এখানে গো তে ব্র্যাকেট দেওয়া আছে। এটা সঠিক করে লিখতে হবে। এই যে দেখেন, আমি বলেছি রুল 1, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি প্রথমেই ক্লাসের শুরুতে যে রুলটা শিখিয়েছিলাম সেইটা, এবং উক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তবে ভার্বের সহিত এস বা ইএস যোগ হবে। দা বয় গো টু স্কুল রেগুলারলি, এখানে গো এর সঙ্গে কিছু যুক্ত করতে হবে নাকি গোটা গোই থেকে যাবে? দা বয়, হ্যাঁ, দা বয় হচ্ছে এখানে থার্ড। হ্যাঁ, দা বয় বলেছি, কিন্তু যদি বলতাম দা বয়েজ, বালকেরা বা ছেলেরা, তখন কি গোজ হতো নাকি গো থাকতো?
হ্যাঁ, কারণ ওখানে প্লুরাল হয়ে যাচ্ছে যেহেতু দা বয়েজ বলেছি। হ্যাঁ, এটা কিন্তু একটু লক্ষ্য করবেন। আচ্ছা, তারপরের গুলো বলে যান। দা বয় গোস টু স্কুল রেগুলারলি, এটা করে দিয়েছে। বি নাম্বারের বাক্যটা আমরা একটু খেয়াল করব। বি নাম্বার বলছে যে দা বয় ডাজ নট গো টু স্কুল ডেইলি, এটা কি হবে? এটা বয় নট গো টু স্কুল এটা কিন্তু অলরেডি ডেইলি। বাক্যটা সঠিক করে ডেইলি মানে লেখাই আছে। প্রতিদিন। এটা কিন্তু বাক্যটা লেখাই আছে সঠিক করে। দেখেন নিচে উত্তরটা দেওয়া আছে, যে টিক দেওয়া আছে, আনসারটা পড়েন। দা বয় ও, নিচে দা বয় ডাজ নট গো টু স্কুল ডেইলি। ডেইলি, এর বাংলা অর্থটা কি হয় বলা যাবে? এর বাংলা অর্থ কি? দা বয় ডাজ নট গো টু যে স্কুল আমি ডেইলি। যে ছেলেটি প্রতিদিন স্কুলে যায় না। ধন্যবাদ। পরেরটা পড়ে ফেলেন, সি নাম্বার। দা বয় জেনারেলি দা বয় জেনারেলি জেনারেলি goes to college at 8 a.m. জেনারেলি স্যার, বাংলাটা কি জানি? জেনারেলি মানে হচ্ছে সাধারণত। জেনারেলি শব্দের অর্থ সাধারণত। ও, জেনারেল মানে আমরা বলি না জেনারেলি যে, হ্যাঁ, দা বয় জেনারেলি গো টু কলেজ সাধারণত এট, ছেলেটি বলেন। ছেলেটি সাধারণত হুম আহ, ছেলেটি সাধারণত কলেজে যায়নি। এই ছেলেটি, আসার সময় হ্যাঁ যায় যায়- না, হ্যাঁ যায় না এমন হবে। হ্যাঁ, দা যায়- বয়, দা যায়। বয় দেখেন এখানে অ্যান্সার দেওয়া আছে, যে টিক দেওয়া আছে। কি বলছে? দা বয় জেনারেলি, কি বললাম? দা বয় জেনারেলি গোস টু কলেজ এট কলেজ 8 a.m। কলেজ 8 a.m। এই দেখেন এইগুলো কিন্তু পড়বেন ইয়াসিন ভাই, এইগুলো পড়লে, এই দেখেন এখানে প্রশ্ন দিয়েছি সি নাম্বার, এই যে এটা প্রশ্ন। হুম আর পাশে নিচে উত্তর দিয়েছি, এই প্রশ্নও আছে উত্তরও আছে, নিজে নিজে পড়তে পারবেন। নিজে নিজে উত্তরটা কি হবে জানতেও পারবেন, যেহেতু সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া আছে। এইগুলো পড়লে আপনার লেখাটা, কথা বলাটা নির্ভুল হবে। দেখছেন এখানে কিন্তু এগুলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের এক্সারসাইজ, এগুলো করতে হয়। দেখেন একেবারে শেষে যদি এটা বলি, কি লেখা আছে এখানে? এটা লিখেছি হচ্ছে দা ক্যান ডু দা ওয়ার্ক। হুম ও, এটা তো উত্তর। এর উপরে কি লেখা আছে? দা ম্যান ক্যান ডু দা ওয়ার্ক, এই ব্র্যাকেটে ডু আছে, এই ডুটাই বসে যাবে এখানে। অর্থাৎ আপনাকে পরীক্ষা করার জন্য এখানে অনেক সময় আপনি বলতে পারেন যে কি হবে তাহলে, দা ম্যান ক্যান ডাজ দা ওয়ার্ক এমন হতে পারে, কিন্তু না, এখানে যা লেখা আছে ঠিক তাই কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক তাই আপনাকে কি করতে হবে? বসাতে হবে। কেননা এখানে উত্তরের প্রশ্নেও যা, উত্তরেও তাই হবে। দা ম্যান ক্যান ডু দা ওয়ার্ক, এখানে ডুটা শুধু ব্র্যাকেটে দেওয়া আছে, আপনাকে ব্র্যাকেটটা তুলে দিতে হবে। দা ম্যান ক্যান ডু দা ওয়ার্ক, এখানে ডাজ বা অন্য কোনো কিছু হবে না। শি মাস্ট কাম টু হার অফিস ইন টাইম, দ্য স্টুডেন্ট শুড লার্ন। দেখেছেন এখানে অনেকগুলো এক্সারসাইজ, দেখেন এগুলো করবেন। এরপরে কি বলছে আমরা এটা একটু পড়ে ফেলি। হ্যাঁ, এটা একটু পড়েন তো। বলছে যে সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য হয়, কি হবে? কোনটা স্যার, এটা পড়বো? হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স যদি ইউনিভার্সাল, হুম সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্ত সত্য, হ্যাবিচুয়াল হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত, হুম অভ্যাসগত কর্ম হুম। ইত্যাদি বোঝায়, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। যেমন কেমন? হ্যাঁ দা যেমন, যেমন দ্যাট, দ্যাট মুভ রাউন্ড দা সান। হুম অর্থাৎ বলছে ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে কি, ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা কিন্তু একটা চিরন্তন সত্য। আরো একটা কি আছে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই বাক্যগুলোও কিন্তু চিরন্তন সত্য। এগুলো কি সত্য? চিরন্তন সত্য। হুম তারপর দেখেন এখানে বলা হচ্ছে ঐতিহাসিক সত্য রয়েছে, যেমন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। বৈজ্ঞানিক সত্য রয়েছে, 2 আর 2 যোগ করলে 4 হয়, এটা কিন্তু বৈজ্ঞানিক সত্য। হুম হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই যে যেটা পড়েছেন, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম। কেমন? আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটি, আমি প্রতিদিন একটি
ডিম খাই, এগুলো কি বলেন তো? হেবিচুয়াল মানে অভ্যাসগত। ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি বলেন তো? কর্ম। ফ্যাক্ট মানে কি হবে? কর্ম। তো দেখেন এইগুলা থাকলে একটু মনে রাখবেন, এইগুলা থাকলে বাক্যটি কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বাক্যটি কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন দেখেন, দা আর্থ মুভস, এই যে এখানে মুভ দিয়েছি, এখানে ব্র্যাকেটে কি দিয়েছি দেখেন, মুভ দিয়েছি। এটা কি মুভ হবে? হবে না। মুভ হবে না, কেন হবে না? দা আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য এখানে কি করতে হবে? এই ভার্বটাকে এস বাই এস, মনে আছে একটু আগে পড়িয়েছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হয়। তো এখানে দা আর্থ পৃথিবী, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য এখানে ভার্বের পরে একটা এস হয়েছে, মুভস। দা আর্থ মুভস রাউন্ড দ্য সান। কি বললাম? দা আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কি হবে বলেন? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আচ্ছা। বুঝতে পেরেছেন? এখানে যেমন করিম ইটস রাইস, হুম, হি ইটস রাইস, হি হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, সে ভাত খায়। ওই বাক্যগুলো যেমন করেছেন, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এখানে এই যে পৃথিবী দা আর্থ, এইটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য এখানে মুভ হচ্ছে না, মুভস হচ্ছে। বিষয়টা মনে রাখবেন, হ্যাঁ। একটা রুল শিখাই দিলে ওইটা দিয়ে। এবার এগুলো পড়েন তো। এখানে দেখেন, এই বি নাম্বার দিয়েছি, তার অ্যান্সার দিয়েছি, সি নাম্বার দিয়েছি, তার অ্যান্সার দিয়েছি, ডি নাম্বার দিয়েছি, তার অ্যান্সার দিয়েছি। এগুলো এখান থেকে পড়েন। দা সান রাইজ ইন দা ইস্ট পড়েন, বি নাম্বার থেকে পড়েন। The sun, the sun rises the east. না, প্রথমে রাইজ রয়েছে, প্রথমে তো রাইজেস নেই, প্রথমে রাইজ Oh, রয়েছে, ব্র্যাকেটে কি আছে? হ্যাঁ, প্রথমে আগে প্রশ্ন পড়েন, তারপর উত্তর পড়েন। হুম। oh, oh, the sun rises the east. তারপরে হলো প্রশ্ন, এটা ছিল the sun rises in the east. The sun set the west. Answer, এটা ছিল the sun sets in the west. ওয়েস্ট উচ্চারণ হবে ওয়েস্ট, ওয়েস্ট মানে তারপরে হচ্ছে হলো পশ্চিম, ওয়েস্ট মানে পশ্চিম। west. হুম। উচ্চারণ হবে ওয়েস্ট, ওয়েস্ট মানে পশ্চিম। হুম। West. তারপরে হলো we know that ice cooled, তারপরে water. ওয়াটার। এটা কি হবে? এটা দেখেন এখানে উত্তরটা দেওয়া নেই, এটা হবে এরকম, উই নো আমরা জানি, দ্যাট যে আইস ফ্লোট, এখানে এটা ওয়ান হবে, ফ্লোট অন ওয়াটার, উচ্চারণ হবে ফ্লোট। ফ্লোট মানে কি? ফ্লোট অন, ফ্লোট মানে হচ্ছে ভাসা, ভেসে থাকা। বরফ পানিতে ভাসে, বরফ ছেড়ে দিবেন পানিতে, দেখবেন বরফ কিন্তু পানিতে ভেসে থাকে। তাই বলছে উই নো দ্যাট আমরা জানি যে আইস ফ্লোট অন ওয়াটার, অর্থাৎ বরফ পানিতে ভাসে। বরফ কি হয়? পানিতে ভাসে। হুম। আচ্ছা দেখেন, এখানে আরো কিছু রুল আমি একটু দেখাই। খুব ভালো ভালো অনেক নিয়ম আছে, এগুলো শিখলে কথা বলতে খুব সহজ হয়। এই একটা রুল দেখাই, দেখেন খুব সহজ একটা রুল। আমরা যে ভয়েস চেঞ্জ করি না, এই ভয়েস চেঞ্জ বাচ্য পরিবর্তন, বলছে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হলে, কোন ভয়েসে বলেন? প্যাসিভ ভয়েসে হলে ক্যান, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু প্রভৃতি মডাল অক্সিলারি ভার্বের পরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কি হয়? সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু প্রভৃতি মডাল অক্সিলারি ভার্বের পরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কেমন হয় দেখেন, মানে ক্যান থাকলে তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এই জায়গাটা দেখেন কি বলা হচ্ছে। এই জায়গাটাতে আমি বলেছি যে বাক্যটা পড়েন একটু, বলছে যে দা ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি, ক্যান ডু ইমিডিয়েটলি, হ্যাঁ, এর বাংলা অর্থ বাংলা অর্থ হচ্ছে কাজটি ইমিডিয়েটলি মানে খুব দ্রুত, তাৎক্ষণিকভাবে, এই মুহূর্তে করা যেতে পারে, অর্থাৎ করতে হবে। আপনাকে বললাম যে আমি আজকে একটা পড়া দিচ্ছি, এই পড়াটা কিন্তু আপনি আগামীকালই রেডি করে রাখবেন। তাহলে এই যে ক্যান থাকলে, এবং এই ক্যানটাকে বলা হচ্ছে মডাল ভার্ব, আপনি আগেই জেনেছেন যে
ক্যানটাকে কি বলা হয়? মডাল ভার্ব। তো এই ক্যান থাকলে এটার প্যাসিভ ভয়েস করতে গেলে এর সঙ্গে একটা বি যোগ করতে হয়। এর সঙ্গে একটা কি যোগ করতে হয়? বি। সেন্টেন্সটি প্যাসিভ হলে, প্যাসিভের যে প্যাসিভ ভয়েস হলে যদি মডাল ভার্ব থাকে, ক্যান, কুড, মে, মাইট, এগুলো একটু মনে রাখবেন, এই সেন্টেন্স ওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে। যে প্যাসিভ করার সময় যদি সেখানে মডাল ভার্ব থাকে, ওই মডাল ভার্বের পরে বি যোগ করতে হয়। ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। এই মডাল অক্সিলারি গুলার ভার্বের পরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন দা ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি, এইটার বাক্যটা সঠিক কি হবে? দা ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি। দেখেন শুধু একটা বি যোগ করেছি, আর এই ডুটাকে কি করেছি? ডুটাকে আমি কি করেছি? ডুটাকে দেখেন এখানে ডান করেছি, ভি3 করেছি। ডুটাকে কি করতে হবে? ডান। দা ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি। দা ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি অর্থাৎ কাজটি খুব দ্রুত বা এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে করা যেতে পারে। ক্যান থাকলে ক্যান বি আর ভার্বের ভি3 হয়, ক্যান বি ডান ইমিডিয়েটলি। অল দ্য ম্যাঙ্গোজ কুড ইট, সকল আমগুলো খাওয়া যেত। ক্যানের পাস্ট টেন্স হচ্ছে, এখানে কুড ব্যবহার করা হয়েছে। আর এখানে আমার ভার্বের ভিতরের বাক্যটা কি আছে? ইট আছে। হুম। এই ইট ভার্বটাকে কি করবেন? কেবল কি বলেছি? ভি3 করবেন। দেখেন এখানে ইটেন করা হয়েছে, উত্তরে কি বসবে? ইটেন, খেয়াল করেন। আর এই কুড রয়েছে না, কুড, এই কুডটাকে কি করতে হবে? কুডের সঙ্গে আরো কিছু যুক্ত করতে হবে। কুড থাকলে কুড বি হবে, কুড থাকলে কুড বি হবে, ক্যান থাকলে ক্যান বি হবে, শুড থাকলে শুড বি হবে, মে থাকলে মে বি হবে, মাইট থাকলে মাইট বি হবে। আর স্যার ইউ ওকে? মডেল হ্যাঁ, বিটা, ইয়েস। অর্থাৎ হ্যাঁ, সব মডাল ভার্বের সাথে বি হবে। এটা কিন্তু ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েস করতে গেলে, আর কোথাও না, মডাল ভার্বের সাথে অতিরিক্ত একটা বি যোগ করবেন। আর ওই যে প্রথম বাক্যে অ্যান্সারের প্রশ্নের যে বাক্যটা, ওখানে যে ভার্ব থাকবে ওর পরে ভি3 দিতে হবে। যেমন এখানে ইট রয়েছে, এই যে দা ম্যাঙ্গোস কুড ইট, এখানে মূল ভার্ব কি আছে? ইট আছে না? এই ইটটাকে ভি3 করতে হবে, ইটেন করেছি, ইটেন, এই যে ইটেন। দা অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন, সকল আমগুলো খাওয়া যেত। সকল আমগুলো কি হতো? খাওয়া যেত। আর যদি বলা হয় অল দ্য ম্যাঙ্গোস ক্যান ইট, তখন উত্তরটা হতো দা অল দ্য ম্যাঙ্গোস ক্যান বি ইটেন, অর্থাৎ সকল আমগুলো খাওয়া যেতে পারে। সকল আমগুলো খাওয়া যেতে পারে। এটা একটু মনে রাখবেন। আচ্ছা, তারপর দেখেন ইওর, আরো কিছু রুল দেখি আমরা যেগুলো বেশি সহজ হয়। জাস্ট ওয়েট, কে যেন আবার কল দিচ্ছে এখন। জাস্ট ওয়েট, 1 মিনিট একটু দেরি করেন। ওয়েট জাস্ট 1 মিনিট, একটা কল আসছিল, কেটে গিয়েছে লাইনটা। ওয়ালাইকুম আসসালাম, এত পরে জয়েন করলেন কেন? ও, আজকে হচ্ছে কি বার? আজকে রবিবার, তাই না? সোম মঙ্গল 2 দিন ক্লাস থাকবে কিন্তু, রেগুলার ক্লাস হচ্ছে এখন। সোমবার এবং মঙ্গলবার ক্লাস থাকবে, আগামীকাল এবং আগামী পরশুদিন রেগুলার ক্লাস করতে হবে। ক্লাস না করলে কিন্তু বোঝা যাবে না। দেখেন ইয়াসিন ভাইয়া, আমির ভাইয়া, এই দুইজন কিন্তু অনেক কিছু শিখে গেছে, আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। একটু সময় থাকলে বা আপনি কোনো কাজ করছেন তাও ক্লাসে জয়েন করবেন, করে আপনি ওখানে মিউট করে রাখবেন, আমার কথাগুলো শুনবেন। আজকে রাইট ফর্ম অফ ভার্ব করাচ্ছি। এগুলা জানলে কিন্তু নির্ভুল ভাবে ইংরেজি লেখা যায়, নির্ভুল ভাবে ইংরেজিতে কথা বলা যায়। এগুলো মনে রাখবেন।
আচ্ছা, বলা হচ্ছে সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকলে, এই নিয়মটা একটু দেখবো, সহজ একটা নিয়ম। কি বলেছে যে সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকলে, শুনতে পারছেন আমাকে সবাই? আচ্ছা, যাই হোক। ওকে। বলছে সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। খুব সহজ কথা। সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখেন, শি হ্যাজ রাইট এ লেটার টু হার মাদার। সে তার মার কাছে একটা চিঠি লেখে। লেখে না, এখানে উচ্চারণটা হবে লিখেছে বা লিখি আছে। সাধু ভাষায় বললে লিখি আছে, আর চলিত ভাষায় বললে লেখে। তাহলে এখানে কি হবে? শি হ্যাজ রিটেন এ লেটার। এই দেখেন, এই রিড উপরে প্রশ্নের, যখন প্রশ্ন করেছি যে সেন্টেন্সে, ওখানে রাইট ছিল, এই যে দেখেন, শি হ্যাজ রাইট এ লেটার টু হার মাদার। এটা হবে শি হ্যাজ রিটেন এ লেটার টু হার মাদার। শি হ্যাজ রিটেন এ লেটার টু হার মাদার। সে তার মায়ের কাছে একটি চিঠি লিখেছে। লিখেছে, খেয়েছে, গিয়েছে, ধরেছে, মেরেছে, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি স্ট্রাকচারটা বলতে পারবেন ইয়াসিন ভাইয়া? সাবজেক্ট প্লাস কোনটা স্যার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হয়? প্রেজেন্ট, ইয়া, প্রেজেন্ট পারফেক্ট না স্যার? সাবজেক্ট প্লাস একটা বাক্য বলে দেই, যেমন এই যে সাবজেক্ট। বাক্যটা, এই বাক্যটা দেখে দেখে আপনি রুলটা বলবেন। এই যে কেবল যে বাক্যটা পড়ালাম, শি হ্যাজ রিটেন এ লেটার টু হার মাদার। সে তার মায়ের কাছে একটি চিঠি লিখেছে। কি হবে? শি হ্যাজ। প্রথমে সাবজেক্ট হইল সি, তারপরে ভার্ব হইতাছিল হ্যাজ ইটেন, ইয়া, হয়, ইয়া রিটেন। তারপরে হইলো অবজেক্ট হইতাছে, অবজেক্ট দিব যেটা থাকে, যে লেটার আছে লেটার অবজেক্ট। লেটার অবজেক্ট। ধন্যবাদ। মিম আপা কিছু বলতে পারবেন যে কি হয়, এটা কেমন ভাবে করতে হয়? হুম। এরপর থ্রি, ভার্ব, থার্ড পার্সন, ভার্ব থ্রি আর কি। ভার্ব থ্রি ধন্যবাদ। বসে। আমি একটু লিখে দেখাই দিই। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য নিলাম। প্রথমে আই। এই আইটাকে কি বলা হয়? সাবজেক্ট। কি বলা হয়? সাবজেক্ট। এরপরে একটা অক্সিলারি ভার্ব দিব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা অক্সিলারি ভার্ব আসে, এইচ এ ভি ই, আই হ্যাভ। তাহলে বলা যায় সাবজেক্ট প্লাস হ্যাভ। আই এর পরে কি বসিয়েছি দেখেন? হ্যাভ। আই এর পরে কি সাবজেক্ট বসিয়েছি? প্লাস। হ্যাভ। তাহলে বলতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ। আচ্ছা, এরপরে ভার্বের ভি থ্রি দিতে হবে। আই হ্যাভ ই এ টি ই এন, কি দিলাম? আই হ্যাভ ইটেন। তাহলে বলা যায় সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি কি দিয়েছি? ইটেন। ভার্বের ভি থ্রি কি দিয়েছি? ইটেন। আই হ্যাভ ইটেন। এরপর একটা অবজেক্ট দিতে হবে, রাইস, আর আই সিই। কি দিলাম? আই হ্যাভ ইটেন রাইস। দেখেন, এই রুলগুলো কিন্তু আমি পড়িয়েছি বিগত দিনগুলোতে, এগুলো ভুলে গেলে চলবে না, হ্যাঁ? এগুলো কিন্তু আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। আই হ্যাভ ইটেন রাইস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। কিভাবে গঠন প্রণালী বলবেন? বলতে হবে প্রথমে সাবজেক্ট বসবে, প্লাস হ্যাজ বা হ্যাভ বসবে, প্লাস ভার্বের ভি থ্রি বসবে, প্লাস অবজেক্ট বসবে। বলেন কি বলেছি ইয়াসিন ভাইয়া? প্রথম সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, প্লাস ভার্বের বি থ্রি বসবে, তারপরে প্লাস অবজেক্ট। থ্যাংক ইউ, খুব ভালো বলেছেন। তাহলে ঠিক এইভাবে, এই যেভাবে বলেছেন, ঠিক এইভাবে 12টা টেন্সের 12টা গঠন প্রণালী আমাদের একেবার ঠুটস্থ রাখতে হবে, ঠোঁটের আগায় থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই 12টা টেন্স আপনাকে মুখস্থ করা লাগবে না। আমি কয়টা টেন্সের কথা বলেছিলাম? 7টি টেন্স। 7টি টেন্স আপনি যদি ভালোভাবে জানেন, ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারবেন। সেই 7টি টেন্স কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আরেকটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটি কি আছে বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইগুলা কিন্তু একটু মনে রাখবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন, এটা অনেক লম্বা একটা শীট। এটা আমাকে একটু মনে করিয়ে দিবেন, আগামী ক্লাসেও আমি রাইট ফর্ম অফ ভার্বটা আপনাদের পড়াতে চাই, এটা জানলে। তো দেখেন, আমরা যেহেতু শুরু করেছি, এটা আমরা একটু শেষ করি। এটা আমরা একটু কমপ্লিট করি। এখানে কি কি হবে একটু বলতে পারবেন? একটু পড়েন তো এইগুলা, যে এই বাক্যগুলা দেখি কি আছে। ইয়াসিন ভাই একটু পড়েন তো এখান থেকে। এই যে দেখেন, আই হ্যাভ ড্যাশ মাই মিল। এগুলো পড়বেন, এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক। পড়েন, আই হ্যাভ ড্যাশ মাই মিল। উত্তরে কি আছে দেখেন, এই যে টিক দিয়েছি, অ্যান্সার আই হ্যাভ হ্যাড মাই মিল। শি হ্যাড হ্যাভ হার লেটার। কি হবে? শি হ্যাড
হ্যাড হার লেটার, এখানে দুইবার হ্যাড বসেছে কেন, ব্যাখ্যা কে দিতে পারবেন? তার জন্য আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। 1 কেজি ধন্যবাদ পুরস্কার হিসাবে থাকবে, 1 কেজি, 1 কিলোগ্রাম। বলেন তো এটা। হ্যাঁ মিমাপু ধন্যবাদ, শুনছিল কিন্তু মনে নাই, মনে আছে কার? তাকে আমি পুরা 1 কেজি ধন্যবাদ দিব, যার দাম 10,000 টাকা। হুম, কে বলতে পারবেন? ইয়াসিন ভাই পারবেন? এখানে দুইবার হ্যাড হলো কেন? এর প্রশ্নটা কি আছে দেখেন, প্রশ্নটা কিন্তু উপরে, শি হ্যাড। অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে নাকি স্যার? হ্যাঁ ঠিক ঠিক, এখানে দেখেন আমি একটু পড়ে দেই। এই দেখেন ইয়েলো কালার দিয়ে দেখা যায়, শি হ্যাড হ্যাভ হার ব্রেকফাস্ট। হ্যাঁ, এখানে কি লিখেছি, শি হ্যাড, আবার ব্র্যাকেটে দিয়েছি হ্যাভ। তো এই ব্র্যাকেটের হ্যাভটাও উত্তরের বাক্যে এসে হ্যাড হয়ে গেল, এই যে এই দ্বিতীয় নাম্বারে এখানে ওইটাও কিন্তু হ্যাড হয়ে গিয়েছে। শি হ্যাড হ্যাড হার লেটার। এই বাক্যগুলা দেখবেন অনেক সময় আমাদের লেখার প্রয়োজন পড়ে। আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যদি কখনো টিউশনি করেন, দেখবেন স্টুডেন্ট এগুলো পারবে না। এর ব্যাখ্যাটা শুনে রাখেন আজকে। শি হ্যাড হ্যাড হার লেটার। তো এই যে বাক্যটা, এখানে প্রথমে হ্যাড ব্যবহার করেছে, আমি প্রথমে ইয়েলো কালারের এটা দেখেন, শি হ্যাড, এখানে হ্যাভ দিয়েছি হার লেটার। আর উত্তর কি লিখেছি, শি হ্যাড হ্যাড হার লেটার। অর্থাৎ এটা এমন, মানে এই যে উত্তর যেটা, এই উত্তরের বাক্যটার বাংলা অর্থ এমন, সে একটি চিঠি লিখেছিল, সে একটি চিঠি লিখেছিল। এটা প্রেজেন্ট, সরি পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, সে একটি চিঠি লিখেছিল। তাহলে এটা কি হয়, শি হ্যাড, এই হ্যাডটা হচ্ছে এখানে কিসের হ্যাড বলেন তো? এটা হচ্ছে হ্যাভ এর পাস্ট ফর্ম, শি হ্যাড। আর এই যে পরে, মানে একটা হ্যাড হচ্ছে এখানে অক্সিলারি ভার্বের হ্যাড, আর একটা হ্যাড হচ্ছে ভি3 ভার্বের হ্যাড। যেমন হ্যাভ ভার্বের ভি1 ফর্ম হচ্ছে হ্যাজ বা হ্যাভ, ভালো করে শোনেন, হ্যাভ বা হ্যাজ, এটা ভি1। আর ভি2 হচ্ছে হ্যাড, আর ভি3ও হচ্ছে হ্যাড। আর একটা আইএনজি ফর্ম আছে, সেটা হচ্ছে হ্যাভিং। আর হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এটা কিন্তু আমি একটা ক্লাসে ব্যাখ্যা দেখিয়েছিলাম। আচ্ছা মনে আছে নিশ্চয়ই। তো বলা হচ্ছে শি হ্যাড হ্যাড হার লেটার, সে একটি চিঠি লিখেছিল। কি হবে, সে একটি চিঠি লিখেছিল। হুম, তাহলে এখানে দেখেন শি হ্যাড হ্যাভ হার লেটার। হ্যাঁ বলেন। স্যার, স্যার এখানে যে হাত দেওয়া আছে। হার মানে সে মেয়ে, স্ত্রী, এই জন্য এখানে হার হচ্ছে। যদি পুরুষ হতো তখন এখানে প্রথমে দেখেন এই উত্তরের বাক্যে হি থাকতো, হি হ্যাড হ্যাড হিজ হিজ লেটার, হিজ লেটার, এখানে হারের পরিবর্তে হিজ হতো, হিজ HIS। আর প্রথমে শি এর পরিবর্তে হি হতো। হুম, আচ্ছা হ্যাভ ইউ ইভার বি টু দা জু, হ্যাভ ইউ ইভার বিন হবে এখানে, হ্যাভ ইউ ইভার, এই যে বাক্যে এখানে বিন হবে, বি ভার্বের ভি3 হবে। কেন হবে, এখানে দেখেন হ্যাভ রয়েছে। আমি দেখেন একটা কথা অনেকবার করে বলি, আপনারা মনে রাখতে পারেন কিনা জানি না। বলেছি কি, এই যে দেখেন এই বাক্যটা দেখেন প্রথমে কি আছে, এই যে শেষের যে বাক্যটা, প্রথমে এখানে হ্যাভ আছে না, হ্যাভ আছে দেখেন হ্যাভ। তো বলেছি যে কোনো বাক্যে যদি হ্যাভ থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইটা থাকলে সেই বাক্যে পরের ভার্বটা ভি3 হয়। কি হবে, ভি3। তো এখানে ব্র্যাকেটে কি দেওয়া আছে, বি। মিম আপু জয়েন করে পারেননি, আমি কিন্তু এটা ইয়াসিন ভাইকে দেখিয়েছি যে বি ভার্বের ভি3 হচ্ছে বিন। কি হবে, বিন, BEEN। তো এখানে কিন্তু বিন হবে উত্তরে। হ্যাভ ইউ ইভার বিন টু দ্য জু, হ্যাভ ইউ ইভার বিন টু দ্য জু, তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? তাহলে এখানে কিন্তু কি হবে, বিন হবে, BEEN, এখানে বিন যোগ করতে হবে। এটা মনে রাখবো আমরা। হ্যাঁ এই কথাগুলো আজকে আলোচনা করছি, বিন কোথায় বসে আর বিং কোথায় বসে, এটা তো আগে একবার বলেছিলাম, যদি মনে না থাকে আমি আবারও বলবো। আচ্ছা যাই হোক, দেখেন এই পর্যন্ত পড়ালাম, পরবর্তী ক্লাসে একটু স্মরণ করিয়ে দিবেন, এগুলো আমি আবারও দেখাবো। আচ্ছা এখন আমি আর একটু প্রয়োজনীয় জিনিস দেখায় আসি। অনেক জিনিস আজকে দেখাতে চাই, কালকেও দেখাবো, একদিনে তো সব হবে না। হুম, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র। হুম, যেমন যেই মাত্র বাবা বাড়িতে আসলো, সেই মাত্র আমি পড়তে বসলাম। মনে করেন আপনি বাবাকে খুব ভয় পান, এখন আপনি বই পড়তেছেন না, এখন আপনার বাড়ির সামনে রাস্তা আছে, কেউ আসতে লাগলে দেখা যায়। মনে করেন আপনার বাবা আসতেছে, আপনি দেখলেন, এখন বাবা এসে আপনাকে বকা দিবে, খুব গালিগালাজ করবে, এই ভয়ে আপনি বাবা আসতেছে এটা দেখেই বই নিয়ে বসে গেছেন। এরকম হয় না ছাত্র জীবনে? আচ্ছা, তো বলছে যে যেই মাত্র বাবা বাড়িতে ঢুকলো, সেই মাত্র আমি বই নিয়ে পড়তে বসে গেলাম। এখানে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার করতে হবে।
অ্যাজ সুন অ্যাজ, হ্যাঁ এটা দেখাবো, যাই হোক। তো দেখেন এখানে কি বলছে, এখানে আমি একটু দেখাতে চাই কোথায় অ্যাড বসে, কোথায় ইন বসে, কোথায় অন বসে, প্রেপোজিশনের ব্যবহার। আমি স্কুলে ছিলাম, দেখেন আই ওয়াজ অ্যাট দ্য স্কুল। স্কুলে মানে কি বলেন তো, স্কুলেতে। অ্যাট মানে হচ্ছে এ, অ, তে। অ্যাট শব্দের অর্থ কিন্তু এমনটি দাঁড়ায়। আমি তোমার পাশে ছিলাম, আই ওয়াজ বিসাইড ইউ। আমি স্টেশনে ছিলাম, আই ওয়াজ এট দ্য স্টেশন। আমি বাড়িতে ছিলাম, আই ওয়াজ এট হোম। আমি বাজারে ছিলাম, আই ওয়াজ এট দ্য মার্কেট। হ্যাঁ, এখানে বিসাইড মানে হচ্ছে পাশে হয়, এই জন্য পাশে দিয়েছে। এখানে বিসাইড মানে কি হয়, পাশে। কিন্তু আমরা একটু ইন দেখি, ইন কোথায় হয়। আমি ক্লাসে ছিলাম, এখানে বলছে যে আমি ক্লাসের চারপাশে একটা দেওয়াল দেওয়া আছে, ক্লাসের মধ্যে বা ভিতরে। কি বললাম, মধ্যে বা ভিতরে। এমনটি হলে সেখানে ইন বসে। আই ওয়াজ ইন দা ক্লাস, এইগুলো না জানলে কিন্তু কথা বলা যায় না। কেউ যদি ব্যবহার করে আই ওয়াজ এট দ্য ক্লাস, তাহলে তো বাক্যটা ভুল হবে। কি বলতে হবে, আই ওয়াজ ইন দা ক্লাস, আমি ক্লাসে ছিলাম। আমি হাসপাতালে ছিলাম, আই ওয়াজ এট দ্য হসপিটাল। হাসপাতালে তে তয়কারে রয়েছে একটা, এরকম মনে করতে হবে। আচ্ছা, আমি বাসে ছিলাম, আই ওয়াজ ইন দা বাস, এখানে অন না ইন হবে। হুম তারপর দেখেন এখানে অনেকগুলা ব্যবহার রেখেছে এগুলা। আই ওয়াজ ইন দা হসপিটাল, না এখানে অ্যাড দিতে হবে, কারণ হাসপাতালেতে। এখানে হাসপাতালের মধ্যে বলতে কি হাসপাতালের রুমের ভিতরে কিন্তু বুঝাচ্ছে না। এখানে হাসপাতালের যে বাউন্ডারি থাকে না, মনে করেন আপনি আপনার সদরের বড় একটা ইসে দিয়েছেন, হ্যাঁ, কিন্তু সেটা যদি আপনি না দেন, মনে করেন হাসপাতালে আপনি আছেন কিন্তু হাসপাতালের সামনে মাঠ আছে না, আপনি তো মাঠেও থাকতে পারেন। আপনি কি হাসপাতালের রুমের ভিতরে কি অন্য কোথাও, এটা কিন্তু এখানে বলে দেওয়া নাই। হুম এই জন্য এখানে কিন্তু আই ওয়াজ এট দ্য হসপিটাল হচ্ছে। হ্যাঁ, অ্যাড বসবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্থানের মধ্যে হলে ইন হবে, ইন হবে, হ্যাঁ। রুমের ভিতরে আই ওয়াজ ইন দা রুম, ঘরের ভিতরে আই ওয়াজ ইন দা হাউস। এখানে কিন্তু আপনাকে এটা ব্যবহার করতে হবে। জাস্ট ওয়েট। আচ্ছা, আরো একটা দেখাই। দেখেন এখানে বলা হচ্ছে কি, কিছু স্পোকেনের রুল একটু দেখাই। তোমাকে গাড়ি চালাতেই হয়, ইউ হ্যাভ টু ড্রাইভ এ কার। এই যে তোমাকে গাড়ি চালাতেই হয়, কি হবে, ইউ হ্যাভ টু ড্রাইভ এ কার। আচ্ছা, হ্যাড টু শব্দের অর্থ কি, চালাতে হয়েছিল, চালাতেই হয়েছিল। আমাদের ফুটবল খেলতেই হয়েছিল, উই হ্যাড টু প্লে ফুটবল। কি হবে, আমাদের ফুটবল খেলতেই হয়েছিল, উই হ্যাড টু প্লে ফুটবল। তাকে মিটিং এ অংশগ্রহণ করতেই হয়েছিল, হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাকে মিটিং এ অংশগ্রহণ করতেই হয়েছিল। শ্যাল হ্যাভ টু আর উইল হ্যাভ টু কোথায় হবে, যখন ভবিষ্যতে করতেই হবে। তোমাকে ধৈর্য রাখতেই হবে, আমাকে কথা রাখতেই হবে, ইউ উইল হ্যাভ টু কিপ প্যাশেন্স। প্যাশেন্স মানে হচ্ছে ধৈর্য, প্যাশেন্স মানে কি হবে, ধৈর্য। তোমাকে ধৈর্য রাখতেই হয়, হবে। আমাকে কথা রাখতেই হবে, আই শ্যাল হ্যাভ টু কিপ ওয়ার্ড। কিপ ওয়ার্ড মানে হচ্ছে কথা রাখা। তারপর দেখেন, এম, ইজ, আর সাপোজ টু। এম সাপোজ টু, ইজ সাপোজ টু, অথবা আর সাপোজ টু। এটা কোথায় বসে, বলা হচ্ছে আমার ইংরেজি শেখার কথা আছে, আই এম সাপোজ টু লার্ন ইংলিশ। ফিরোজের একটা জায়গা অরেঞ্জ ডিবিতে চাকরি পাওয়ার কথা আছে, একটা পজিশনে। ফিরোজ ইজ সাপোজ টু গেট আ জব। মনে করেন ফিরোজের সেনাবাহিনীতে চাকরি পাওয়ার কথা আছে, ফিরোজ ইজ সাপোজ টু গেট এ জব অ্যাট আর্মি। তোমার আজ নামাজ পড়ার কথা আছে, টুডে ইউ আর সাপোজ টু সে প্রেয়ার। টুডে ইউ আর সাপোজ টু সে প্রেয়ার, তোমার আজ নামাজ পড়ার কথা আছে। তোমার গত মাসে বিয়ে করার কথা ছিল, ইউ আর সাপোজ টু গেট ম্যারিড লাস্ট মান্থ। তাহলে এটা হচ্ছে এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। কিন্তু যখন কথা ছিল এমনটি থাকবে তখন কি হবে, অজ বা ওয়ার সাপোজ টু। পাস্ট টেন্সে যখন হবে, অতীতকালে। আমার ইংরেজি শেখার কথা ছিল, হ্যাঁ, পিভি, এই যে ওয়াজ প্লাস সাপোজ টু প্লাস পিভি। সাপোজ টু, এটা হচ্ছে পিভি মানে হচ্ছে এখানে বলছে সাপোজ টু, তারপর হচ্ছে ফার্স্ট, ও এখানে হচ্ছে অবজেক্ট কি বোঝাচ্ছে, আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ, এই ইংলিশটাকে বোঝাচ্ছে। তারপর বোঝাচ্ছে কি, যে সম্ভাবনা থাকলে, যখন কোনো সম্ভাবনা রয়েছে তখন হচ্ছে লাইকলি টু। লাইকলি টু কথাটার অর্থই হচ্ছে সম্ভাবনা। আপনি পরীক্ষা দিয়েছেন, দিয়ে বলছেন স্যার আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গেট এ প্লাস। গেট মানে হচ্ছে পাওয়া, গেট শব্দের অর্থ কি, পাওয়া।
আই এম লাইকলি টু গেট এ প্লাস। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন। ইট ইজ লাইকলি টু রেইন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তোমার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু গেট এ গুড জব। এইগুলো দিয়ে, এই যে রুলগুলো দেখাচ্ছি না, এই রুলগুলোর ভিতরে থেকে আপনারা নতুন করে মাত্র 2টা করে বাক্য করবেন সেন্টেন্স ইংলিশে, করে সেটা আমাকে দেখাবেন। দেখি কে কত দ্রুত পাঠাতে পারে। আর সেন্টেন্স ট্রান্সলেশনের যে শীটটা দিয়েছিলাম দেখবেন গ্রুপে দেওয়া আছে যার যার আইডিতে, ওইখান থেকেও বাক্য করে পাঠাবেন যদি সময় থাকে। আচ্ছা দেখেন, লাইকলি টু দিয়ে আমরা প্রেজেন্ট টেন্সে বাক্য করেছি, যখন পাস্ট টেন্স হবে সম্ভাবনা ছিল, তখন কি হবে? অজ বা ওয়ার লাইকলি টু, সম্ভাবনা ছিল, আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল। আমি বলেছি আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, তখন আই অ্যাম লাইকলি টু গেট এ প্লাস। আর যখন বলেছি আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল, তখন আই অজ, আই অজ লাইকলি টু গেট এ প্লাস। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, আপনি গতকাল আকাশে মেঘ দেখেছিলেন, বললেন যে স্যার এখানে এত পরিমাণে মেঘ হয়েছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। ইট ওয়াজ লাইকলি টু রেইন। ইট ওয়াজ লাইকলি টু রেইন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তোমার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু গেট এ গুড জব। তারপর দেখেন ক্যান নট বাট, খুব সুন্দর একটা নিয়ম। ক্যান নট বাট এটার অর্থ হচ্ছে না করে পারি না, আমি ভাত না খেয়ে থাকতে পারি না, আমি বাথরুমে না যেয়ে থাকতে পারি না। এইগুলা সাবজেক্টের পরে ক্যান নট বাট, তারপর বাকি অংশ। উই ক্যান নট বাট, এখানে ভার্ব, উই ক্যান নট বাট ইট রাইস। উই ক্যান নট বাট ইট রাইস, দেখবেন আমরা বাঙালি, আমরা ভাত না খেয়ে কিন্তু থাকতে পারি না। আমরা বাথরুমে যাই, তাই না? তো বলছে যে একজন, আমি বাথরুমে না যেয়ে থাকতে পারি না সকাল বেলায়। উই ক্যান নট বাট গো ওয়াশরুম ইন দ্য মর্নিং। এটা হচ্ছে পারি না, মনে রাখবেন, ক্যান নট বাট। আর যখন পারলাম না, অতীতকালে বুঝাচ্ছে যে পারলাম না, না করে পারলাম না, না গিয়ে পারলাম না। পাস্ট ফর্ম হলে এই ক্যান নট বাট এর জায়গায় সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্ব, ভার্বের পাস্ট মানে V1 ফর্ম। বলা হচ্ছে যে আমি তাকে না মেরে পারলাম না, সে এত বেয়াদব যে তাকে আমি না মেরে পারলাম না। আমরা তাকে না মেরে পারলাম না, উই কুড নট বাট বিট হিম, BIT, বিট মানে হচ্ছে প্রহার করা, আঘাত করা, মারা। আমি সেখানে না যেয়ে পারলাম না, আপনাকে একজন দাওয়াত করেছে, আপনার খুব কাছের মানুষ, আপনি সেখানে না যেয়ে পারলেন না, কি হবে? আই কুডেন্ট বাট গো দেয়ার। আই কুড নট বাট গো দেয়ার, আমি সেখানে না যেয়ে পারলাম না। দেখেন এখানে আরো বাক্য করতে পারেন যে আমি তার সাথে কথা না বলে পারলাম না। হুম তারপর বলতে পারেন আমি বাইকটি না কিনে থাকতে পারলাম না। অবশ্যই, হ্যাঁ অবশ্যই হবে। এইগুলা দিয়ে আপনারা নিজেরা বাক্য করবেন। দেখেন যে রুলগুলা দেখিয়েছি, এইগুলা দিয়ে আপনারা বাক্য করবেন। কারণ কি, আমি শুধু যেগুলো শিখাই দিই ওখানটায় দাঁড়িয়ে থাকলে হবে না, ওই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে, ওখান থেকে আরো বাক্য